যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এবার নতুন শর্ত জুড়ে দিল ইরান। হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্ব চায় তেহরান। দাবি মানলেই বন্ধ হবে যুদ্ধ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে আরো শক্তিশালী হচ্ছে ইরান। ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের দাবিতে বাড়ছে সংকট। বদলে যাচ্ছে সংঘাত পরিস্থিতি, বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে পৌঁছালো ৩৫০০ মার্কিন মেরিন সেনা। ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে অভিযান। বিকল্প পথ খোলা রাখতেই এমন উদ্যোগ, বলছে হোয়াইট হাউস। ট্রাম্প বিরোধী নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র। রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু সরকার। লোহিত সাগরের নিচের ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি ইরানের। অকেজো হতে পারে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ব্লুমবার্গের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শত কোটি ডলার আয় হতে পারে। তবে ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্যের বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ ও সস্তা তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না। ইরান ও মার্কিন ইসরায়েল চলমান সংঘাতে হামলা পাল্টা হামলায় দীর্ঘ হচ্ছে হতাহত ক্ষয়ক্ষতির তালিকা। যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অস্থিরতা ক্রমেই বাড়ছে। আপাত দৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের এক শক্তিশালী উপাখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডন এর দর্শনের সহকারী অধ্যাপক হোসেইন দাব্বাগের মতে, বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের উপর দান করানো একটি নৈতিক প্রকল্প। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগের যে স্মৃতি শিয়া চেতনায় অমলিন, বর্তমান যুদ্ধকে সেই একই ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর রাতভর রাষ্ট্রীয় শোকানুষ্ঠান এবং বাসিজ বাহিনীর মতো আধা সামরিক গোষ্ঠীর সদস্যদের আমৃত্যু লড়াইয়ের শপথ প্রমাণ করে যে এই যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয়, বরং আদর্শিক টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো মনে করেছিল প্রবল সামরিক চাপ ইরানকে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। বৈদেশিক আক্রমণ ইরানিদের মধ্যে এক ধরনের অবরুদ্ধ মানসিকতা তৈরি করেছে, যা সাধারণ জনগণের ক্ষোভকে অভ্যন্তরীণ অপশাসনের পরিবর্তে বহিরাগত শত্রুর দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমনকি যারা বর্তমান শাসনের সমালোচক, তারাও জাতীয়তাবাদ এবং সম্মিলিত শাস্তির ভয়ে বিজাতীয় আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে।
ইরান এখন একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার লক্ষ্য হলো নিজেদের ধ্বংসের বিনিময়ে হলেও শত্রুর রাজনৈতিক ধৈর্য পরীক্ষা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের দাবি এই সংকটকে আরও উস্কে দিয়েছে। এটি গোটা ইরানের মনে শত্রুপক্ষের এমন এক ছবি আঁকছে যা তাদের চিরাচরিত সাম্রাজ্যবাদ বিরোধী আখ্যানকে বৈধতা দেয়। সামরিকভাবে অবকাঠামো বা সেনাপতি হারালেও রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে ইরান শাহাদাতের নতুন ভাষা খুঁজে পাচ্ছে। এই যুদ্ধের ট্র্যাজেডি হলো বাইরে থেকে যত বেশি আঘাত করা হচ্ছে, ইরানের ভেতরের সেই মিথ বা আদর্শিক ভিত্তি তত বেশি শক্তিশালী হচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ ইরানের বস্তুগত ভিত্তি দুর্বল করলেও এর আদর্শিক টিকে থাকার গল্পকে দীর্ঘজীবী করতে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ইতিমধ্যে 1 মাস পার হয়েছে। এই আগ্রাসনের শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে দেশটিতে নতুন করে বিপুল সংখ্যক মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু করতে প্রস্তুত এসব মেরিন সেনা। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার প্রায় 3,500 মেরিন সেনা ও নাবিক ইউএসএস ট্রিপলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। জাহাজটি ইতিমধ্যেই নির্ধারিত অপারেশন এলাকায় অবস্থান নিয়েছে। এতে পরিবহন বিমান, কৌশলগত হামলাকারী বিমান ও যুদ্ধ বিমানও রয়েছে, যা দ্রুত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফেব্রুয়ারির শেষের দিকে সংঘাত শুরুর পর থেকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে সেখানে প্রায় 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। পাশাপাশি 82তম এয়ারবোর্ন ডিভিশনে আরও সেনা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। এদিকে আকাশ ও নৌপথের পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির কথাও শোনা যাচ্ছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এসব প্রস্তুতি কেবল সম্ভাব্য বিকল্প খোলা রাখার জন্য। এখনো কোনো স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমেরিকার রাজনীতিতে কোনো ধরনের রাজতান্ত্রিক প্রবণতার স্থান নেই, এমন স্লোগানে বিক্ষোভে উত্তাল পুরো আমেরিকা। গণতন্ত্রের মূল শক্তি জনগণ। তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এই বার্তাকে সামনে রেখে নতুন করে গতি পেয়েছে নো কিংস আন্দোলন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরু ঠিক 1 মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রের রাস্তায় নামে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ঘিরে নানা বিতর্ক জনমনে অসন্তোষ তৈরি করেছে। এই অসন্তোষই এখন রূপ নিয়েছে সংগঠিত আন্দোলনে। আর এই মিছিল ও সমাবেশ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর নো কিংস আন্দোলনের 3য় দফা কর্মসূচি। শনিবার দেশটি 50টি অঙ্গরাজ্যে 3000-এর বেশি কর্মসূচি পালিত হয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও ওয়াশিংটন ডিসি সহ বড় শহরগুলোতে লাখো মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি ছোট শহর ও রক্ষণশীল এলাকাতেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, যা আন্দোলনের বিস্তৃতি আরও স্পষ্ট করে। মিনেসোটার মিনিয়াপলিস সেন্ট পল এলাকায় সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে এই এলাকায় ট্রাম্পের অপারেশন মেট্রো সার্চের 3000-এর বেশি ফেডারেল অভিবাসন কর্মকর্তা ঢুকে বলপূর্বক বহিষ্কার অভিযান চালিয়েছিল। জানুয়ারিতে সেই অভিযানে 2 মার্কিন নাগরিক নিহত হন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং শনিবার সমাবেশে তাদের স্মরণ করা হয়। মিনেসোটা সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স। রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন ও লোকসঙ্গীত শিল্পী জোয়ান বায়াস সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া অভিনেতা রবার্ট ডি নিরো পূর্বে ধারণ করা ভিডিও বার্তা দেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশেপাশে মিছিলকারীরা সাইনবোর্ড হাতে জমায়েত হন। বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে একটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন। সামনে মধ্যবর্তী নির্বাচন ঘিরে এই বিক্ষোভ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ যতটা মনে হচ্ছিল তার চেয়েও বেশি জটিল হয়ে উঠছে। ক্ষয়ক্ষতির তোয়াক্কা না করেই এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালাতে ব্যস্ত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাধারণ জনগণ চাইছে না যুদ্ধ আর এগোক। এরই প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের দাবিতে এবার তেল আবিবের রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইহুদিবাদীরা রাস্তায় নামায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার।
শনিবার রাতে হাবিমা স্কয়ারে আয়োজিত এক বিশাল যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত 12 জনকে আটক করে ইসরায়েলি পুলিশ। বিক্ষোভের আয়োজক ইতমার গ্রিনবার্গ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জানান, গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনের মধ্যে শনিবার ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত, যেখানে প্রায় 1200 মানুষ সমবেত হয়েছিলেন। বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম দিকে মাত্র 20 জন নিয়ে আন্দোলন শুরু হলেও বর্তমানে সাধারণ মানুষের সমর্থন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গ্রিনবার্গের মতে, আগে কেবল ইসরায়েলের কট্টর বামপন্থীরাই এই যুদ্ধের বিরোধিতা করতেন, কিন্তু বর্তমানে উদারপন্থী ইহুদিবাদীরাও এই আন্দোলনে সামিল হতে শুরু করেছেন। ইসরায়েলি সাধারণ জনমত যুদ্ধের পক্ষে থাকলেও শনিবারের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশের ধরপাকড় সত্ত্বেও তারা আগামী দিনে আরও বড় কর্মসূচির ডাক দিয়েছেন। এতদিন ইসরায়েলের যুদ্ধপন্থী মনোভাব প্রায় একপাক্ষিক থাকলেও এখন উদারপন্থী ইহুদিবাদীদের রাস্তায় নামা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ব্যয়ভার, রিজার্ভ সেনাদের দীর্ঘ অনুপস্থিতি এবং জিম্মিদের ফিরিয়ে আনার অনিশ্চয়তা সাধারণ ইসরায়েলিদের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এই বিক্ষোভ প্রমাণ করে যে যুদ্ধের প্রশ্নে ইসরায়েলি সমাজ এখন আর একক অবস্থানে নেই, যা দেশটির আগাম নির্বাচনের দাবিকে আরও জোরালো করতে পারে। সেক্ষেত্রে ক্ষমতা হারাতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংস আচরণের অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজর কেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো এই আটক মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন এক উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি বিশ্বে ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে জড়িত। সমুদ্রের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার নিয়ে একটি সম্ভাব্য ঝুঁকির খবর সামনে আসায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা। উপসাগরের দেশগুলোতে মার্কিন সেনা মোতায়েন রাখা হলে লোহিত সাগরের নিচে ইন্টারনেট কেবল কেটে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। তবে এ বিষয়ে ইরানের কোনো সরকারি নিশ্চিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। লেবানিজ অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, এসব কেবল দিয়ে বিশ্বের একটি বড় অংশের ইন্টারনেট চলাচল করে, তাই এগুলো ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের সমস্যা হতে পারে। লোহিত সাগরের নিচে থাকা এই কেবলগুলো এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে ইন্টারনেট সংযোগ বজায় রাখে। অনলাইন লেনদেন, ভিডিও কল, ইমেল সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ এসব কেবলের উপর নির্ভরশীল। এদিকে কেবল স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ফোর্স মাজিউস নোটিশ পাঠিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির জাহাজ ইলদাবাদ সৌদি আরবের দামামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।